জুলকারনাইন সাইডের ফেসবুক ওয়াল থেকে আমার স্ক্রিনে যে পোস্টটা দেখতেছেন ওইটা নেওয়া। ওইখানে যে ভিডিওটা শেয়ার করেছে এই ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একজন মাদ্রাসা শিক্ষক তার ছোট ছোট ছাত্রদেরকে খুব বাজেভাবে মারতেছে। আমার ভিডিওর প্রসঙ্গ এটা না, এই জিনিসটা আমি পরে বলবো, কিন্তু প্রসঙ্গ হইল ইদানিং ফেসবুক খুললেই দেখা যায় যে বলৎকার কিংবা মাদ্রাসার শিক্ষকরা তার ছাত্রদেরকে খুব বাজেভাবে প্রহার করতেছে। এই অপরাধগুলা ঢাকা পড়ে যায় কেন? আপনার আমার অসতর্কতার কারণে, আপনার আমার ভুল বোঝাবুঝির কারণে এই অপরাধগুলা ঢাকা পড়ে এবং অপরাধীগুলা মুক্তি পেয়ে যায়। কারণ আমরা এই অপরাধগুলাকে ক্রিটিসাইজ না করে এই অপরাধটাকে পুরো একটা জাতির উপর চাপিয়ে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওই অপরাধী তার এই অপরাধ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে এবং এই অপরাধকে কাজে লাগিয়ে যারা ইসলামকে ঘৃণা করে, যারা হুজুরদেরকে দেখতে পারে না, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই জাতিগোষ্ঠীকে ছোটো করার চেষ্টা করে। আজকের ভিডিওতে এমনই একটা ঘটনা আপনি শেয়ার করব যে ঘটনাটা আপনার কাছেও খুবই কষ্ট লাগবে। এবং এই ঘটনা শুধু আজকে যে প্রথম হয়েছে এরকম না, বহুবার এই ধরনের ঘটনার সাক্ষী আমরা হয়েছি। এবার পয়েন্টে আসি। জুলকারনাইন সাইড তার ফেসবুক ওয়ালে কখনোই আপনি এই ধরনের পোস্ট দেখবেন না যে পোস্টটা বিতর্ক এবং ভুল বোঝাবুঝির কারণে একটা মানুষকে ছোট করা হয়েছে। যদি ওই মানুষটা দাড়ি টুপিওয়ালা হয় তাহলে ওই মানুষটার পক্ষে কখনোই আপনি পোস্ট পাবেন না। আর যদি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা আসলেই দোষী হয় তাহলে তার ফেসবুক ওয়ালে আপনি পোস্ট পাবেন, ক্রিটিসিজম পাবেন এবং সে পুরো এক গোষ্ঠীকে এর দায় চাপাতে চাবে। আমরাও ঠিক এই জায়গাটাই ভুল করি। আমার স্ক্রিনে একটা পোস্ট দেখতেছেন, একজন ভাই বলতেছে যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চাই না। এর উত্তর আপনারা কমেন্টে দিবেন। ইদানিং বলৎকার কিংবা মাদ্রাসা নিয়ে যে বিষয়গুলো ছড়ে আসছে বা ছড়ানো হচ্ছে, এই প্রত্যেকটাই অবশ্যই খারাপ, প্রত্যেকটাই অপরাধ। আমি এগুলাকে ডিফেন্স করতে আসি নাই, আমি অপরাধটাকে অপরাধ হিসাবেই দেখছি। এবং আমি এটা বলবো না যে মাদ্রাসার এই বলৎকার ঘটনাগুলো আপনারা দেখেন, মাদ্রাসায় মারা হয় এগুলো আপনারা দেখেন, যেহেতু স্কুল ইউনিভার্সিটিতে টিচাররা তার ছোট ছোট ছাত্রীদেরকে ধর্ষণ করে, ছোট ছোট ছাত্রীদেরকে বাজে বিহেভিয়ার করে, এই জিনিসগুলো কিন্তু অহরহর ঘটছে। আপনি এমন এক দেশে বসবাস করছেন যে দেশে গত এক বছরে 600-এরও অধিক শিশুকে ধর্ষণ করে মারা হয়েছে। সুতরাং এই দোষটা আপনি শুধু একটা গোষ্ঠীর উপর চাপাইতে পারবেন না, বরং এই দোষটা পুরো এক জাতির এবং জাতির অবনতির প্রমাণ। এখন আসি যে মাদ্রাসার এই বিষয়গুলো নিয়ে যারা সন্দিহান যে আমার সন্তানকে মাদ্রাসায় দিতে পারবো কিনা বা মাদ্রাসায় দিলে আমার সন্তান এই ধরনের অবস্থায় পড়বে কিনা, এটার জন্য আপনাকে অবশ্যই মাদ্রাসা সম্পর্কে সঠিক তথ্য নিয়ে আপনার সন্তানকে দিতে হবে। এবং এই ঘটনাগুলো কোথায় ঘটে আমরা অনেকেই হয়তো জানি না, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না, যে প্রতি বছর অনেক শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, কিন্তু এই মাদ্রাসাগুলোতে পরিচালনা করার দক্ষতা কিংবা পড়ানোর মতন দক্ষ শিক্ষক খুঁজে পাওয়া যায় না। কারণ অনেক বেশি মাদ্রাসা হওয়াতে যোগ্যতা সম্পন্ন শিক্ষকের সংখ্যা কমে গেছে। এখন কি হয়, ওই পরিচালক যারা মাদ্রাসাটাকে পরিচালনা করে তারা যেন তেন একজন শিক্ষককে, দাড়ি টুপিওয়ালা একজন শিক্ষককে এনে বসিয়ে দেয়, যার ফলশ্রুতিতে তাদের এই তদারকির দুর্বলতার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে আসছে। এখন এটা আপনি এই বিষয়টার কারণে আপনি একটা প্রশ্ন তুলতে পারেন এবং আপনি এটার জন্য দায় দিতে পারেন যারা আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বড় বা মুরব্বী যারা, তারা কেন এই ব্যাপারে গাফেল, এই ব্যাপারে আপনি প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু আপনি এই কথা বলতে পারেন না আমার সন্তানকে আমি দিনই শিক্ষা দিব না। দিনই শিক্ষা দেওয়া আপনার সন্তানকে, এটা আপনার জন্য দায়িত্ব, কর্তব্য, এর জন্য আপনি জবাবদাহিত হবেন। এবং দিনই শিক্ষা যদি সে না পায়, কাল হাসরের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। হ্যাঁ, আপনি এখন কোথায় দিনই শিক্ষা দেবেন এটা আপনার সিদ্ধান্ত, আপনাকে বুঝে শুনে খুঁজে দেখে দিতে হবে। আমরা এমন এক জমানায় বসবাস করতেছি যেখানে আমরা একটা ডাক্তার দেখানোর জন্য অনেক যাচাই বাছাই করি,
সুতরাং মাদ্রাসায় পড়ানোর জন্য, মাদ্রাসায় আপনার ছাত্রকে, আপনার সন্তানকে দেওয়ানোর জন্য আপনাকে যথেষ্ট এই ব্যাপারে জ্ঞান থাকতে হবে। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে যে ঘটনার কথা বলছিলাম এটা আপনাদেরকে শেয়ার করি। আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, উনি একজন মাদ্রাসা শিক্ষক। ওনার সাথে কি ঘটেছে, ওনার সাথে ওনাকে হঠাৎ বাইরের লোক এসে মারধর করা শুরু করে এবং ওনার উপর এই ইলজাম লাগানো হয় যে উনি বলাৎকার করেছে। এবং এই ইলজাম যার মানে যে ছাত্রর পক্ষ থেকে লাগানো হয়, ওই ছাত্র ফ্যামিলি কিছুই জানে না বা কোনো অভিযোগ করে নাই, কিন্তু স্বার্থন্বেষীরা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা এই মাদ্রাসার জমি দখল করতে চায়। মাদ্রাসার জায়গা সম্পত্তি তাদের আগে থেকেই এটার তাদের নজর ছিল। ফলে তারা এই ঘটনাকে সামনে এনে ওই হুজুরকে হেনস্থা করছে। পরবর্তীতে ওই ছাত্র মানে যার ব্যাপারে এই কথাটা বলা হয়েছে, সে ছাত্র নিজে পুলিশের কাছে গিয়ে স্বীকারোক্তি দেয় যে এটা ভুয়া, আমাকে এমন কোনো কিছু করা হয় না। শুধু ছাত্র না, ছাত্র গার্জিয়ান সহ। এখন প্রশ্ন আসে যে এই যে তার এই মানহানি হলো, তার সাথে যে ঘটনাগুলো ঘটলো, এর দায়ী কে? এর জন্য কে দায় নেবে? এর জন্য অবশ্যই আপনার, আমাদের সবার দায় নিতে হবে। কারণ আমরা ঘটনার প্রেক্ষাপট না বুঝে একজন মানুষকে দোষারোপ করি, অপরাধীকে অপরাধী মনে করি, এটা সিম্পল। কিন্তু এই অপরাধকে পুরো এক গোষ্ঠীর উপর চাপিয়ে যারা দেয় তাদেরকে আমরা বাহবাবি, তাদের পক্ষে হয়ে কথা বলি। সুতরাং আপনি ক্রিটিসাইজ করার আগে চিন্তা করবেন যে অপরাধ সবাই করে, সব জায়গা থেকে করে। ব্যাংকের অফিসার সবাই তো ঘুষ খায় না, সবাই তো সুদ খায় না, সব ডাক্তার পচা হয় না, সব ডাক্তার খারাপ হয় না, সব ডাক্তার রোগীদের নিয়ে ব্যবসা করে না, সব দোকানদার মালে ভেজাল করে না, সব দোকানদার মালে কমায় দেয় না। এই জন্য প্রত্যেকটা সেক্টরে যেরকম খারাপ মানুষ আছে, আপনি ওই খারাপ মানুষকে সামনে তুলে ধরেন, তার ব্যাপারে সিদ্ধান্ত নেন, তাকে ছোট করেন। কিন্তু ওই অপরাধকে কেন্দ্র করে পুরো এক গোষ্ঠীর ওপর যখন দোষ চাপিয়ে দিবেন, তখন এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে ঘটবে। এটাই কিন্তু ফার্স্ট টাইম না, এর আগে অনেকগুলো এরকম ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে ঘটবে। এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং কোনো ব্যাপারে সমালোচনা করার আগে আমাকে অবশ্যই আগে মাথাটাকে ঠিক করে, মাথাকে কাজে লাগিয়ে সমালোচনা করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।